মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। সপ্তম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, এবং কর্মের ঘর যেটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। রাশির উপর অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। তবে এবার নক্ষত্র পরিবর্তন করতে যাচ্ছে এই আগস্ট মাসের 13 তারিখে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে প্রায় 11 মাসের জন্য। একটা দীর্ঘকালীন পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান। আর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরেই অবস্থান করছে। তো গুরু রাশির উপর অবস্থান এবং নিজের নক্ষত্র অবস্থান একটা আমূল পরিবর্তন কিন্তু আনতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। সব দিক থেকে একটা উন্নতির চরম শিখর পৌঁছাবে এই নক্ষত্রে। তো যাই হোক, মিথুন রাশি কোন দিক থেকে বিশেষ করে লাভবান হবে, কোন দিকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির এবার পরিবর্তন কিন্তু প্রায় 11 মাস। 13 আগস্ট 2025 দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। খুবই পবিত্র নক্ষত্র, ভাগ্যবানী নক্ষত্র এই নক্ষত্র, এবং এই নক্ষত্রে থাকবে 2026-এর 18ই জুন পর্যন্ত। এবং এর মাঝখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার রাশিও পরিবর্তন করবে কিছুদিনের জন্য। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে এবং ডিসেম্বরের 5 তারিখ 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি, মানে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, এবং এই ঘরে উচ্চ অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি। কর্মের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি রাশির উপর তো অবস্থান করছে, আবার কর্কট রাশিতে যখন যাবে তখন ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে উচ্চ অবস্থায়। খুবই ভালো সময়। তো যাই হোক, ডিসেম্বরের 5 তারিখ 2025 এই দেবগুরু বৃহস্পতি আবার বক্রী অবস্থায় ফিরে চলে আসবে মিথুন রাশিতে, তখন আবার রাশির উপর অবস্থান করবে। একদম করবে হচ্ছে 5ই জুন 2026 পর্যন্ত, দীর্ঘ সময়। এবং জুন মাসের 6 তারিখ 2026 আবার রাশি পরিবর্তন করবে, চলে আসবে কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে চলে আসবে কিন্তু তার কয়েকদিন পরে আবার নক্ষত্র পরিবর্তন করবে। 18ই জুন দেবগুরু বৃহস্পতি সেই সময় উচ্চ ঘরে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে পুষ্যা নক্ষত্রে, যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র, এবং অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা হবে। আজকে মিথুন রাশির উপর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করবে, এই বিষয়ে আলোচনাটা করব। ধর্মের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ধর্মের কারক, ধর্মের পথ, এগুলো কিন্তু সব দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। শিক্ষার কারক, জ্ঞানের আলো, অজ্ঞানতার অন্ধকার দূর হয় জ্ঞানের আলোতে। তো জ্ঞানের আলোর কারকই হচ্ছে গুরুর জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয়। ঈশ্বরীয় শক্তির কারক দেবগুরু বৃহস্পতি। পরোপকার, মায়া, মমতা, এগুলো সব দেবগুরু বৃহস্পতি থেকে আসে। যে পরোপকার, কেউ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো, কেউ সাহায্য চাচ্ছে তার দিকে সাহায্যের হাত বের করে দেওয়া, এগুলো সব দেবগুরু বৃহস্পতির মাধ্যম। মায়া, মমতা, যে ভিতরে অন্তরে যে মায়া, মমতা, সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। আত্মবিশ্লেষণ, নিজেকে চেনা, সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। দার্শনিক চিন্তাধারা। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্রে অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্র। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের অনেক বিবরণ দেওয়া হয়েছে। এই নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র। মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান মানে জীবনে একটা আমূল পরিবর্তন, একটা দীর্ঘকালীন সময় রাশির উপর অবস্থান করবে নিজের নক্ষত্রে। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই যে পুনর্বসু নক্ষত্রের কথা বলছে, এর অর্থটাই হচ্ছে পুনরায় শুভ্রতা প্রাপ্তি। পুনরায় ধনসম্পত্তি, মান, সম্মান, এগুলো কিন্তু প্রাপ্তির যোগ ঘটায় এই পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি। মা অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা। আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ধনুষবাণ। তো ধনুষবাণ সূর্যবংশ, আমাদের পরম প্রেমময় পুরুষোত্তম প্রভু শ্রীরাম চন্দ্রের কাঁধেই কিন্তু ছিল।
এই ধনুষবাণ থেকে অনেক কিছু বুঝায় আমাদের। যেমন উঠে আসে ধৈর্য, সেরকম উঠে আসে একাগ্রতা, সেরকম উঠে আসে শালীনতা, ভদ্রতা, সেরকম উঠে আসে কর্তব্য, সেরকম উঠে আসে ন্যায়। সমস্ত কিছু কিন্তু উঠে আসে এই ধনুষবাণ থেকে। এবং জ্যোতিষশাস্ত্রে এই যে ধনুষবাণের কথা বলা হয়েছে, এটা এমন একটি শক্তিশালী ধনুষবাণ যে এই বাণ মানে এটা সাধারণ ধনুষবাণ নয় যে বাণ প্রয়োগ করলো, বাণ ওখানটাতে পড়ে থাকলো, লক্ষ্যভেদ হলো কি হলো না। এটা এমন একটি ধনুষবাণ, এখানটাতে সেই বাণ লক্ষ্যভেদ করবে এবং পুনরায় নিজের জায়গাতে ফিরে আসবে। এতটা শক্তিশালী এই ধনুষবাণ। অর্থাৎ এই নক্ষত্রে যদি কোনো শুভ কাজ করা হয় তাহলে সেই জায়গাতে পুনরায় কিন্তু আবার ফিরে আসা যায়। এটা এতটা পবিত্র নক্ষত্র, যার জন্য বহু শুভ কাজ এই নক্ষত্রে কিন্তু করা হয়। যে কোনো জায়গায় কর্মের জন্য ইন্টারভিউ দেওয়া বা কোনো শুভ কাজ করতে যাওয়া, এগুলো কিন্তু এই নক্ষত্রে করা হয়। যে শুভ কাজ করতে গেলাম যেন হাসি মুখে আবার বাড়িতে ফিরতে পারি, এই কাজগুলো কিন্তু এই নক্ষত্রে করা হয়। এই নক্ষত্র অবস্থান দেবগুরু বৃহস্পতির রাশির উপর অবস্থান, এটাও কিন্তু বুঝাচ্ছে মিথুন রাশিকে যে যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত এই সময়কালে, যে কোনো কাজ করতে গেলে। কারণ মিথুন রাশির মধ্যে একটা খুব বাজে স্বভাব থাকে, এরা পারাপারি করে জীবনে, খুবই পারাপারি করে এবং ভুল ডিসিশন নিয়ে ফেলে, পরে কিন্তু পস্তায়। অতএব এই জায়গাটা কিন্তু সাবধান, যে কোনো কাজ করতে গেলে ভাইটাল কোনো কাজ, সেই কাজ কিন্তু গুরুর সঙ্গ, গুরুর প্রয়োজন রয়েছে, বড়দের সাথে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, এটা কিন্তু করতে হবে মিথুন রাশিকে এই সময়। এই যে নক্ষত্র পুনর্বসু, আমাদের জ্যোতিষশাস্ত্রের পুরুষার্থের যে কথা বলা আছে সেটা হচ্ছে অর্থ পয়সা, যে কিভাবে অর্থ ইনকাম করতে হবে, অর্থকে কিভাবে নিজের কাছে নিয়ে আসতে হবে, এগুলো কিন্তু সেই জিনিস বোঝাচ্ছে। পুরুষার্থই হচ্ছে অর্থ। এবং যে গণ, সেই গণ কিন্তু আবার দেবগণ দেওয়া হয়েছে। এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা কিন্তু বৈশ্যবর্ণ, অর্থাৎ ব্যবসায়িক চিন্তাধারা। এবং যে মেন এলিমেন্ট সেটা কিন্তু ওয়াটার এলিমেন্ট। এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে ব্রহ্মদেবের কথা। এবং যে অ্যানিম্যালের কথা বলা হয়েছে সেটা কিন্তু ফিমেল ক্যাট। আর যে পাখির কথা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু হংস। এবং যে গাছের কথা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু বাঁশ, অর্থাৎ বাম্বু। বাঁশ গাছের কথা তুলে ধরা হয়েছে। একটা কৃষক যেরকম জমিতে ধান ফসল চাষ করে, সেরকম কিন্তু বাঁশ চাষ করতে চায় না। তো একদিকে বাঁশ লাগাবে আর একদিকে ধান লাগাবে, তো ধান কিন্তু মোটামুটি 10 বার 20 বার 30 বার 40 বার উঠে যাবে, কিন্তু বাঁশ কিন্তু সহজে বাড়তে চায় না। কিন্তু বাঁশ এমন সময় এসে বাড়ে যে ফিটে 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 বাড়তে থাকে, তখন কিন্তু আশেপাশের গাছপালাদেরকে ওই বাঁশের কাছে কিন্তু ছোটো মনে হয়। তো এটাই হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র, এটাই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। যে এই নক্ষত্রে এমন মান সম্মান, এমন শুভ্রতা, এমন ধনসম্পত্তির প্রাপ্তি ঘটায় যে আশেপাশের সমাজকে কিন্তু সেই সময় ছোট মনে হয়, এতটা উপরে যশ খ্যাতি মান সম্মান দিয়ে ফেলে জীবনে। খুবই পবিত্র নক্ষত্র এবং এই নক্ষত্রে অবস্থানই করছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর। তাহলে যথেষ্ট ভালো একটা শুভ সংকেত এই সময়কালে কিন্তু মিথুন রাশির জীবনে ঘটতে যাচ্ছে। এ চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার। তা আমি তো আলোচনা করে যাচ্ছি, ভালো দেখছি বলে আলোচনা করছি এই মিথুন রাশির সম্পর্কে, যে রাশির উপর গুরুর এই অবস্থান। কিন্তু অনেক দাদা ভাই বন্ধুদের জন্মছকে দেখা যাচ্ছে যে গ্রহের অবস্থান খারাপ রয়েছে। তো তাদের কাছে বিশেষভাবে বলবো আপনারা আপনাদের আশেপাশে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কারণ একটা দীর্ঘকালীন কিন্তু সময়, এই সময় কিন্তু ফিরে চলে গেলে পরে পস্তাতে হবে। এত সুন্দর সময় এই মিথুন রাশির। তো যদি গ্রহের অবস্থান খারাপ থাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো মানে নাই। আপনাদের আশেপাশেও ভালো বহু জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। খুবই ভালো সময় মিথুন রাশির এই সময়কালে। রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং যে কোণটা তৈরি হয়েছে সেটা কিন্তু আবার ধর্মত্রিকোণ। ধর্মত্রিকোণটা তৈরি হয় কীভাবে? রাশি পঞ্চম এবং নবম ঘর দিয়ে ধর্মত্রিকোণ তৈরি হয়। আর ধর্মের একদম রাশির উপরই অবস্থান করছে গুরুর অবস্থান, এই যে নিজের নক্ষত্রে। এই সময়কালে ঈশ্বরের উপর বিশ্বাস, পরমাত্মার প্রতি মানে পূর্ণ বিশ্বাস থাকবে, আস্থা থাকবে ঈশ্বরের উপর, এবং ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে। ন্যায় পথে চলা, ন্যায় কর্ম করা, এগুলো কিন্তু উঠে আসবে। অন্যায়কে কোনো রকমভাবে এই সময়কালে সাপোর্ট দিবে না, কিংবা কেউ যদি অন্যায় কাজ করতে যায় তার বিরুদ্ধেও কিন্তু প্রোটেস্ট করবে এই সময়কালে এই নক্ষত্রে অবস্থান দেবগুরুর। এবং তার সাথে একটুতে আবার কি রাশিকে প্রভাবিত করছে এই নক্ষত্র অবস্থান করতে। এই সময় কিন্তু বিশেষ গুণ দেখা দিবে, সেটা হচ্ছে কি একটুতে রেগে যাওয়া। একটুতে রেগে যাবে, যত তাড়াতাড়ি রাখবে তো তত তাড়াতাড়ি আবার ঠান্ডাও হয়ে যাবে।
খুবই ঠান্ডা হয়ে যাবে এবং প্রসন্ন হবে, এক কথায় বলতে গেলে যে প্রসন্ন হয়ে যাওয়া। এবং তার সাথে দান ধর্মে কিন্তু বিশেষ বিশ্বাসী হবে, যে ধর্মের প্রতি বা কাউকে সাহায্য করা, দান করা, বিপদে আপদে কেউ যদি পড়ে তার পাশে গিয়ে দাঁড়ানো, এই যে পরোপকার, মায়া মমতা যেগুলো তুলে ধরলাম, এগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্র অবস্থান করার দরুন এই মিথুন রাশির ক্ষেত্রে। এবং দেবগুরু এই যে রাশির উপর অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি যে ঘরগুলোতে পড়বে সেই ঘরগুলোকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়। রাশির উপর অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি, পঞ্চম ঘরে পড়ছে। সপ্তম দৃষ্টিটা পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর, এবং নবম দৃষ্টিটা পড়ছে কুম্ভ রাশির উপর, শনিদেবের মূল ত্রিকোণ রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনি কিন্তু কারক গ্রহ, এবং শনি কিন্তু অবস্থান করছে কেন্দ্রে মীন রাশিতে। আর দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু এই শনির আবার সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে, কেন্দ্রের সম্পর্ক উঠে এসছে। অর্থাৎ এই যে তিনটি মূল ত্রিকোণ রাশিকে দেখছে, শুক্রদেবের রাশিকে দেখছে, নিজের রাশিকে দেখছে এবং শনিদেবের রাশিকে দেখছে, এই 3টি ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবং পরবর্তী সময় যখন আবার কর্কট রাশিতে রাশি পরিবর্তন করবে, তখন আবার নিজের সাধারণ রাশি মীন রাশিকে দেখবে এবং শনির উপর দৃষ্টি থাকবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, এটা সব দিক থেকে ভালো হতে যাচ্ছে এই সময়কালে মিথুন রাশির। কারণ নবম ঘরে তো রাহু অবস্থান করছে, রাহুর উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির এই নিজের নক্ষত্র অবস্থান করে কিন্তু দৃষ্টিটা থাকছে, এবং রাহু কিন্তু আবার থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, তো সন্তানের দিক থেকে খুবই একটা ভালো সুসংবাদ এই সময়কালে পাবে এই মিথুন রাশির জাতক জাতিকারা। যারা সন্তান, যে সমস্ত মায়েরা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদের সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া সন্তান যে কর্মই করুক সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সিনেমা জগৎ হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত ইউটিউব, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে যেরকম ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে, ভালো কোচিং সেন্টারের সন্ধান পাওয়া যাবে, ভালো ট্রেনারের সন্ধান পাওয়া যাবে, সেরকম আবার যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন, যারা নিজেদের জীবিকা নির্বাহ করছেন শিক্ষাগত করে, যে কোনো বিষয়ের উপর ট্রেনার হিসাবে কাজ করছেন, তাদের আবার উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে। এই সময়কালে মিথুন রাশির বহু জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হবে। যাদের বিবাহ হচ্ছিল না বহুদিন ধরে, তাদের কিন্তু বিবাহের যোগ এই সময়কালে একদম খুব সুন্দর অবস্থায় রয়েছে, বিবাহের যোগ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন, তাদের মধ্যে লেখাপড়ির জায়গাটা খুব ভালো হবে। এবং সপ্তম ঘর হচ্ছে ব্যবসায়িক ঘর। এই সময়কালে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা কোনো ব্যবসায় বড় একটা অফার পেয়ে যাওয়া, যেটাতে মিথুন রাশির ভবিষ্যৎ একদম সম্পূর্ণভাবে চেঞ্জ করবে। এবং মিথুন রাশির ক্ষেত্রে যে নবম দৃষ্টিটা ভাগ্যের ঘরে পড়ছে, এই সময়কালে পিতার সাপোর্ট পাবে। পিতা যেই কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। এবং পিতার সয় সম্পত্তির যে ভাগ, সেই জিনিসগুলোও কিন্তু এই সময়কালে পাবে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো। ধর্মের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে যথেষ্ট দান ধর্মে কিন্তু যথেষ্ট বিশ্বাসী হবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে। খুবই ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার এই সময়কালে মিথুন রাশির জীবনে আসতে যাচ্ছে। জীবন সম্পূর্ণ পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান। 11 মাস বলতে গেলে একটা সুবর্ণ যুগ তৈরি হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, উন্নতি রয়েছে যোগাযোগ ব্যবস্থার। কর্মক্ষেত্রে কাগজপত্রের ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে। যারা ব্যবসা ক্ষেত্রে সোনার ব্যবসা, চাঁদির ব্যবসা, রূপার ব্যবসা, কাঁসা, পিতল, তামা, ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে হবে। আবার যারা খাবারের কাজের সাথেও যুক্ত রয়েছেন, তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য প্রশংসিত হবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের প্রতিষ্ঠানে নিজের কাজের জন্য প্রশংসিত হবে এবং সরকারের তরফ থেকে কোনো না কোনো সম্মানিক এই সময়কালে পাবে। এটাও কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্রের দেবগুরু বৃহস্পতির অবস্থান। তো যাই হোক, খুবই একটা ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরু হচ্ছে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি মিথুন রাশির ক্ষেত্রে, অতএব গুরুর দীক্ষার কিন্তু জীবনে প্রয়োজন রয়েছে। এবং তার সাথে বলবো সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাবে মিথুন রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আগামী দিনে বহু ভিডিও এই মিথুন রাশির সম্পর্কে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, ইন্টারেস্টেড, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, এর পরবর্তী পর্বে আবার ফিরে আসবো। নমস্কার, ধন্যবাদ।